সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা কেমন প্রভাবশালী হন তা বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তার একজন উপদেষ্টা ছিলেন, নাম হলো সালমান এফ রহমান। সেই সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা ছিলেন। তো তাকে একবার জনাব খালিদ মহিউদ্দিন তার একটি টকশোতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়েছিলেন। সালমান এফ রহমানের বিপরীতে সেখানে টকশোতে আরও ছিলেন চিন্তক ফরাদ মাঝার। তো বারবার সালমান এফ রহমান করোনা বিষয়ে এবং টিকা বিষয়ে কথা বলতে গিয়ে, করোনার সময় এই টকশোটি হয়েছে, এসব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বারবার উত্তেজিত হয়ে যাচ্ছিলেন এবং খুব কর্কশ ভাষায় কথা বলছিলেন, একেবারে উত্তেজিত গলায় কথা বলছিলেন। তখন চিন্তক ফরহাদ মাজার তাকে একটু খোঁচা মারেন। তিনি বলেন যে আপনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেও কি ঠিক এভাবে উত্তেজিত গলায় বা উত্তেজিত হয়েই কি তাকে পরামর্শ দেন বা উপদেশ দেন? তখন সালমান এফ রহমান খুব লজ্জা পেয়েছেন। তবে সালমান এফ রহমানের ক্ষমতা বুঝবার জন্য আমরা অন্তত একটা ঘটনা দেখি, সেটা হচ্ছে 5 আগস্ট। 5 আগস্টের সময়ে যে আওয়ামী লীগ যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গিয়েছিল, সেই সময়ে অনেক কিছু সমন্বয়ের দায়িত্ব পেয়েছিলেন এই সালমান এফ রহমান। কতটা ক্ষমতাশালী একজন উপদেষ্টা ছিলেন সেটা আমরা দেখতে পেয়েছি। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং কাজ শুরু করেছেন। তিনি 10 জনকে তার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন। আমরা দেখব এই 10 জন উপদেষ্টা যে নিয়োগ দিয়েছেন, এই নিয়োগগুলো কেমন হয়েছে এবং আসলেই কি তিনি এই যাকে যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে তিনি নিয়োগ দিয়েছেন, তাদের মধ্যে তো মন্ত্রণালয় বন্টন করা হয়েছে, তারা কি আসলে আক্ষরিক অর্থে তাকে ওই বিষয়ক উপদেশ কিংবা পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবেন কিনা, কিংবা সেই ক্যালিবার তারা আসলে রাখেন কিনা, সেসব নিয়ে আমি আলাপ করব। মোট কথা, তারেক রহমানের যে 10 জন উপদেষ্টা হলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে 10 জন উপদেষ্টা হলেন, তাদের নিয়োগগুলো আসলে কেমন হলো, বা দুর্দান্ত হয়েছে নাকি খারাপ হয়েছে, বা কে ভালো হয়েছে কে খারাপ হয়েছে, সেটা নিয়ে আলাপ করব। প্রথমেই রাজনৈতিক উপদেষ্টা। জনাব তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসাবে 3 জন নিয়োগ পেয়েছেন। এর মধ্যে 2 জন স্থায়ী কমিটির সদস্য, তারা হলেন মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। আরেকজন হলেন সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি হলেন রুহুল কবির রিজভী। বিএনপির একেবারে জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির উচ্চ পর্যায়ের নেতা হিসেবে এই 3 জন পরিচিত। এর বাইরেও অনেকে রয়েছেন, কেউ কেউ মন্ত্রণালয়ে পেয়েছেন এবং বাংলাদেশের রাজনীতি খুব ভালো করে এই 3 জন জানেন। এবং জনাব তারেক রহমান এই 3 জনের কাছ থেকে খুব ভালো পরামর্শ পাবেন বলে অনেকে আশা করছেন। একই আশা আমিও করি। এই 3 জন জ্যেষ্ঠতার দিক থেকে বলেন, বাংলাদেশের দীর্ঘদিন রাজনীতি করার দিক থেকে বলেন, সব দিক থেকে প্রাজ্ঞ ব্যক্তি এবং জনাব তারেক রহমান পরামর্শ পাবেন। তবে এর বাইরেও কয়েকজন লোককে এখানে নেওয়া যেত, বা এখান থেকে 1 2 জনকে বাদ দিয়ে ওই 2 1 জনকে নেওয়া যেত। যেমন এর মধ্যে অন্যতম হলেন জনাব আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। হয়তো তাকে স্পিকার করা হইতে পারে, হয়তো তাকে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট করা হইতে পারে, সে কারণে হয়তো তাকে রাখা হয়নি। তবে এর বাইরেও আরও ভালো অপশন ছিল, কেননা এখানে অন্তত 1 2 জনের নিয়ে খুব বিতর্ক রয়েছে। তাদের থেকে আসলে কি রকম তিনি উপদেশ পাবেন, বিশেষ করে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। রুহুল কবির রিজভী ভারত বিরোধিতা বলেন, তারপরে অনেক সময় হালকা কথাবার্তা নিয়েও তাকে নিয়ে হাস্যরস সামাজিক মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ এর বাইরেও আরও কয়েকজনকে বিবেচনা করতে পারতেন তারেক রহমান। আমি বলছি না যে একেবারে নিয়োগগুলো খারাপ হয়েছে। এই 3 জন লোক বাংলাদেশের রাজনীতির বিষয়ে খুব ভালো ধারণা রাখেন এবং খুব ভালো জানাশোনা রয়েছে এবং খুব প্রাজ্ঞ রাজনীতিক। তবে এর বাইরেও আরও ভালো অপশন ছিল। এরপর মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা করা হয়েছে। আমরা জানি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি। আমি আগেই ধারণা করেছিলাম এই মন্ত্রণালয়টি জনাব তারেক রহমান তার অধীনে রাখতে পারেন এবং সেজন্য তিনি একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। এখানে একজন প্রতিমন্ত্রী রয়েছে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তার নাম হলো আব্দুল বারী। তবে এখানে যে মন্ত্রী নেই, এই গ্যাপটা পূরণ করা খুব জরুরি ছিল। সেই জায়গা থেকে সাবেক আমলা জনাব ইসমাইল জবিউল্লাহকে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। আমরা একটু ইসমাইল জবিউল্লাহর একটু প্রোফাইলটা একটু দেখি। 2004 থেকে 2007 সাল পর্যন্ত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থাৎ ইআরডি, নৌপরিবহন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। খুবই উচ্চ পর্যায়ে তিনি কাজ করেছেন এবং বিএনপির যে আগের যে টার্ম, অর্থাৎ 2001 থেকে 2006, ঠিক সেই সময়টাতে তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তিনি আমলাতন্ত্র নিয়ে তার ব্যাপক জানাশোনা রয়েছে। অনেক সিনিয়র আমলা হিসাবে এবং রিটায়ার্ড আমলা হিসাবে তিনি আসলে এখানকার ফাংশনগুলো জানেন এবং কোন লোক আসলে কোন তন্ত্রের, কিংবা কোন লোক কোন পন্থী কোন দলের অনুসারী, তিনি এগুলো খুব ভালো করে জানেন এবং এই
আমলাতন্ত্রের মধ্যে তার প্রভাব রয়েছে, তার ভালো জানাশোনা রয়েছে, এবং আমি মনে করি যে যেহেতু এখানে জনপ্রশাসন মন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী কাউকে করা হয়নি, তিনি খুব ভালো ভূমিকা রাখতে পারেন এবং আমলাতন্ত্রকে একটা নিয়মের মধ্যে আনার জন্য অবশ্যই সেখানে নিয়ম রয়েছে, তারপরেও যেসব কথাবার্তা শোনা যায় এগুলো থেকে এই সব বিতর্ক যেন না থাকে সেসব নিয়ে তিনি খুব ভালো কাজ করতে পারবেন বলে আমি আশা করি। আরেকজন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, এই নিয়োগটি আমার কাছে খুবই দুর্দান্ত মনে হয়েছে এবং এখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি শিক্ষক, তিনি ইকোনমিক্সে পিএইচডি করেছেন, তাকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার পড়াশোনা বলেন, তার শিক্ষকতার ক্যারিয়ার বলেন, একজন অর্থনীতিবিদ হিসাবে তার পরিচিতি বলেন, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটি নিয়োগ হয়েছে। যেহেতু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি সেই অর্থে অর্থনীতিবিদ নন, সেই জায়গা থেকে এই গ্যাপটা তিনি পূরণ করতে পারবেন বলে আমি আশা রাখি। এই যে কয়জনের নাম বললাম 5 জন, এরা সবাই মন্ত্রী পদমর্যাদার, বাকি যে 5 জন তাদেরকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা করা হয়েছে। তো তারা কারা সেগুলো একটু দেখি। প্রথমেই জনাব হুমায়ুন কবির, তাকে পররাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। 3টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে এবং এই 3টা মন্ত্রণালয় বিষয়ে তিনি সমন্বয় করবেন এবং প্রধানমন্ত্রীকে তিনি পরামর্শ কিংবা উপদেশ যেটাই বলেন সেটা দেবেন। এই হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে রয়েছেন এবং গত কয়েক বছর ধরে তিনি তারেক রহমানের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড এবং খুব ক্লোজলি তারা একসঙ্গে কাজ করছেন। তারেক রহমানের বাংলাদেশ নিয়ে যে ভিশন রয়েছে এবং এখানে তিনি কী টাইপের কাজ করতে পারেন, এই যে সেগুলা জানাশোনার যে ব্যক্তি, অন্যতম একজন ব্যক্তি হলেন এই হুমায়ুন কবির। তিনি বিএনপির চেয়ারপারসনের এতদিন ধরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও ছিলেন, এখন সরকারি পদেও তিনি এলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। তবে এর বাইরেও আরও অনেক অপশান ছিল, তবে বিএনপি তাদের দল থেকে এমন একজনকে নিল যেটা অনেক ট্রাস্টেড বা বিশ্বস্ত ব্যক্তি হিসাবে পরিচিত। তা আমি মনে করি যে তিনি কেমন করেন সেটা দেখার অপেক্ষায় থাকলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা দেওয়া হয়েছে, তার নাম শামসুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি 1989 সালে সেনাবাহিনীর 21তম বিএমএ লং কোর্সে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ফোর্স কমান্ডারের স্টাফ অফিসার ও ডেপুটি কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইরাকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ ও উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। একেবারে সেনাবাহিনী বা প্রতিরক্ষা রিলেটেড যেরকম একজন ব্যক্তিকে দেওয়া দরকার ছিল, যিনি বিদেশে বাংলাদেশের সেনারা কি কাজ করেন বা কি কানেকশন তৈরি করতে পারেন সেই বিষয়ে কাজ করেছেন, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন উচ্চ পর্যায়ে কাজ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল পদে, এরকম একজনকে ব্যক্তিকে দেওয়া হয়েছে যিনি আসলে সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে একটা কানেকশন তৈরি করতে পারেন। আর তারেক রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন, সেই জায়গা থেকে এই সমন্বয় করার ক্ষেত্রে জনাব শামসুল ইসলাম তাকে খুব ভালো সহায়তা করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে। এরপরে আমার একজন খুবই পছন্দের ব্যক্তি যাকে জনাব তারেক রহমান উপদেষ্টা করেছেন এবং তিনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেশ কিংবা পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তার নাম হলো জাহিদুর রহমান। জাহিদুর রহমান সেই ব্যক্তি যিনি যখন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে কিংবা তার সরকারের সমালোচনা করা খুবই কঠিন বিষয় ছিল, তখন তিনি জাহেদ টেক্স নামে একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে, তার আমলাতন্ত্রের বিরুদ্ধে, তার শাসন কাঠামোর বিরুদ্ধে প্রতিনিয়ত তিনি সমালোচনা করে গেছেন এবং বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যিনি খুব ভালো তীক্ষ্ণ সমালোচনা করতে পারেন এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে তিনি অনেক বিষয় অনুধাবন করতে পারেন এবং আমি মনে করি যে খুব ভালো একটা চয়েস হয়েছে। তাকে জনাব তারেক রহমান উপদেষ্টা করেছে, তবে আমি মনে করেছিলাম তাকে রাজনৈতিক উপদেষ্টা করা হবে, কিন্তু তাকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করা হয়েছে। সেই ক্ষেত্রে তিনি সেখানে কেমন করেন সেটা অবশ্যই দেখার বিষয় থাকছে, তবে আমি মনে করি যে এই লোকটি খুবই দুর্দান্ত কাজ করবেন। এরপরে মাহাদি আমিন গত বেশ কয়েক বছর ধরে জনাব তারেক রহমানের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড ছিলেন এবং তিনি বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম একজন ব্যক্তি ছিলেন। তিনি শিক্ষা, প্রাথমিক গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, তারপরে বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা হয়েছেন তারেক রহমানের।
তিনি বিদেশে পড়াশোনা করেছেন, ভালো যোগ্যতা রয়েছে, খুব ভালো ইংরেজি বলতে পারেন এবং আমি মনে করি যে যথার্থ জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখানে আরও অনেকজন ছিলেন যাদেরকে আসলে জনাব তারেক রহমান তার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে পারতেন। যেমন হচ্ছে ডক্টর ওসমান ফারুক রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। এর বাইরেও আরও অনেকজন রয়েছেন যাদেরকে আসলে নিয়োগ দিতে পারতেন। তবে বিএনপি তার দলের একজনকেই বেছে নিয়েছে, যিনি খুব ফ্লুয়েন্টলি মিডিয়া ফেস করতে পারেন, খুব ভালো বিতর্ক করতে পারেন, অর্থাৎ অন্যের বিতর্কের পাল্টা ভালো জবাব দিতে পারেন, এরকম একজনকেই নিয়েছেন। দেখা যাক তিনি কেমন করেন। তবে এর চেয়ে সিনিয়র অনেকেই ছিলেন যাদেরকে হচ্ছে জনাব তারেক রহমান বিবেচনা করতে পারতেন। এরপরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম হলো রেহান আসিফ আসাদ। রেহান আসিফ আসাদের একটু প্রোফাইলটা যদি আমি একটু বলি, এমআইটি স্লোন স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে তিনি ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন এবং RMIT থেকে টেলিকম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক নির্বাহী পরিচালক ডক্টর M আসাদুজ্জামানের ছেলে এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাতিজা। তার চাচা এনামুল হক বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেলও ছিলেন। অর্থাৎ তার পড়াশোনা রয়েছে, তার সম্পর্কে আমার খুব আহামরি জানাশোনা নাই, তবে তার প্রোফাইলটা আমি আপনাদেরকে জানিয়েছি। দেখা যাক তিনি কেমন করেন। এই উপদেষ্টাদেরকে যেই সব মন্ত্রণালয়ে অ্যাসাইন করা হয়েছে তারা আসলে কীরকম পরামর্শ দেন, কীরকম কাজ করেন বা কীরকম উপদেশ দেন প্রধানমন্ত্রীকে, সেসব জানার জন্য বা সেসবের নতিজা দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আপাতত আমার কাছে মনে হচ্ছে এই নিয়োগগুলো খুব একটা খারাপ হয়নি। কিছু কিছু নিয়োগ খুবই দুর্দান্ত হয়েছে এবং তারা খুব ভালো কাজ করবেন বলে আমার কাছে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।